সুপ্রিয় দর্শক, লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় জাতিসংঘের ৭৫ বছর প্রত্যাশা ও প্রাপ্তি। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে ভার্চুয়ালি যোগ দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন এবং দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সম্পাদক মাইনুল আলম। আপনাদেরকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ স্যার আপনার কাছে যেতে চাই। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। আমরা একদম আলোচনাটা শুরু করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ অধিবেশনের যে ৭৫তম অধিবেশনে ভাষণ দিয়েছেন সেটি দিয়েই শুরু করতে চাই। তিনি সেখানে রোহিঙ্গা সংকটের কথা উল্লেখ করেছেন এবং আরও বেশি কার্যকর ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়েছেন। আমরা জাতিসংঘের যে আপনি জানেন যে ৭৫ বছর অতিক্রম হলো বা ৭৫ বছরে জাতিসংঘ, এই সময়টাতে আসলে রোহিঙ্গার মতো রোহিঙ্গাদের সংকট নিয়ে আমরা যেমন সমস্যায় আছি, সেখানে কার্যকর পদক্ষেপের যে আহ্বান সেটি কেন করতে হলো? জাতিসংঘ যদি কার্যকরী থাকতো সেক্ষেত্রে আমাদের এই সমস্যা তো এতদিন থাকার কথা না। সেটি আর একটি বিষয়। আর একটি হচ্ছে যে জাতিসংঘের কার্যকারিতা নিয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বা প্রাপ্তিতে কতটুকু সফল জাতিসংঘ? ধন্যবাদ। প্রথম প্রশ্নের উত্তরে আমার মনে হয় বেশ কয়েকটা জিনিস বলা প্রয়োজন। একটা হলো গত বছর জাতিসংঘ আর এই বছর যদি আমি জাতিসংঘ দেখি তাহলে কয়েকটা পরিবর্তন হয়ে গেছে, এমনকি রোহিঙ্গা নিয়েও পরিবর্তন হয়ে গেছে। একটা তো কোনো সন্দেহ নেই, প্যান্ডেমিক বিষয়টা চলে এসেছে এবং সেখানে রোহিঙ্গাও কোনো একটা বিষয়। কারণ হচ্ছে যে যেভাবে আমরা সামাল দিয়েছি এটা আসলেই দেখার বিষয়। কারণ অনেকেই ভেবেছিল যে এখানে একটা ভয়ানক একটা ব্যাপার হয়ে যাবে, কারণ যেই কনসেন্ট্রেশন পপুলেশন থাকছে 1.1 মিলিয়ন রিফিউজিজ অতটুকু এলাকায়, সেটা সবার জন্যই একটা চিন্তার বিষয় ছিল। কিন্তু সেটা আমি মনে করি যে বাংলাদেশ প্রশংসনীয়ভাবে সেটা মোকাবেলা করেছে। তবে এর মধ্যে যেটা হয়েছে সেটা হলো আইসিজে এর প্রভিশনাল ভার্ডিক্ট আমরা দেখেছি জানুয়ারি মাসে, এবং সেটা মৌলিক কতগুলো জিনিস পরিবর্তন করেছে। একটা হলো রোহিঙ্গারা স্বীকৃতি পেয়েছে একটা আন্তর্জাতিক আদালতে, যদি আমি ওইভাবে বলি, যেখানে মিয়ানমারের জাজও ছিল। কারণ সেই প্রভিশনাল ভার্ডিক্ট কিন্তু ইউনানিমাস, সেখানে কোনো ডিসেন্টিং ওপিনিয়ন ছিল না, এবং তারা স্পষ্টত বলেছে কেন তারা রোহিঙ্গা শব্দ ব্যবহার করেছে। সো এই আইডেন্টিটির বিষয় আমি মনে করি যে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি আরো বড় আকারে ভূমিকা রাখতে পারে এখন থেকে। তবে যেই জিনিসটা আমার মনে হয়, যেহেতু রোহিঙ্গা নিয়ে আলোচনা হয়েছে, সমস্যা জাতিসংঘের সেটা হলো সিকিউরিটি কাউন্সিল মেম্বার, সেই জায়গায় একটা বড় সমস্যা হয়ে গেছে। এই জায়গায় মানে যে জিনিসটা বলা প্রয়োজন, জাতিসংঘ যখন হয়েছিল সেই মিড 1940s, তখনকার যে জিওপলিটিক্স আর এখনকার যে জিওপলিটিক্সের মধ্যে মৌলিক পার্থক্য হয়ে গেছে। মিয়ানমার যেই জিওপলিটিক্সটা ব্যবহার করেছে সেটা হলো তিনটা বড় দেশকে তার কাছে রাখতে পেরেছে। তার মধ্যে কোনো সন্দেহ নেই চীন একটা বড়, এবং চীন যেহেতু সিকিউরিটি কাউন্সিলের মেম্বার, তার জন্য বড় এটা তার লাভ। আরও দুটো দেশ তার পক্ষে আছে, তারাও এই নতুন জিওপলিটিক্সের একটা অংশীদার, সেটা হলো ভারত এবং জাপান। আমার মনে হয় যে বাংলাদেশের উচিত হবে, বিশেষ করে ভারত আর জাপান, এই দুটো দেশকে যদি মিয়ানমার থেকে ডিকাপলিং করা যায়, সেখান থেকে আলাদা করা যায়, তাহলে আমি মনে করি চীনের উপর বড় একটা প্রেশার পড়বে। এমনকি জেনারেল অ্যাসেম্বলি থেকেও একটা বড় ধরনের চীনের উপর প্রেশার পড়বে, যেই প্রেশারটা এই প্যান্ডেমিকের সময় আমি মনে করি না সে মানে এটাকে খুব যে হালকাভাবে দেখবে তার সুযোগ খুব একটা নেই। তো সেখানে তৎপরতা চালানো দরকার। তবে জাতিসংঘের যেটা বললাম, 40 দশকে জাতিসংঘ আর এখনকার জাতিসংঘের মধ্যে মৌলিক পার্থক্য হয়ে গেছে। জি, অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, আপনার কাছে আবার আসবো আমি। তৌহিদ হোসেন, যেটি ডক্টর ইমতিয়াজ আহমেদ বললেন যে ভূ রাজনৈতিক যে গুরুত্ব যখন জাতিসংঘ প্রতিষ্ঠা হয় সেখান থেকে এখনকার অনেক ফারাক বা অনেক পরিবর্তন হয়েছে, সে কারণেই হয়তো জাতিসংঘ সব জায়গায় ভালোভাবে কাজ করতে পারছে না, যে বিশেষ করে বিশ্ব শান্তি রক্ষায়। প্রফেসর ইমতিয়াজের সাথে এ ব্যাপারে আমি সম্পূর্ণ একমত যে আসলে পরিস্থিতি তো অনেক পরিবর্তন হয়ে গেছে। তবে একটা দিকে একই রকম প্রায় রয়ে গেছে, সেটা হলো যে
নীতির চেয়েও গোষ্ঠী স্বার্থ বা এই যে একটা জিওপলিটিক্যাল ভাগাভাগি, এটাকেই গুরুত্ব বেশি দিচ্ছে বিশ্ব সম্প্রদায়। এই নীতিগত এই অবস্থানটা প্রায় রয়ে গেছে। তখন হয়তো এক ধরনের ভাগাভাগি ছিল, একদিকে আমেরিকা, আরেকদিকে রাশিয়া এবং পূর্ব ব্লক। চীন তখনও তেমন গুরুত্বপূর্ণ নয়। জি। এখন দাঁড়িয়েছে এরকম যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট খানিকটা একসাথে, সব ক্ষেত্রে না। আবার চীন, রাশিয়ার পরিবর্তে চীন এবার অন্যদিকে। আমাদের জন্য বিশেষ করে এই যে আমরা যেটা ওই রোহিঙ্গাদেরকে নিয়ে যে সমস্যায় আছি, যেটা ইমতিয়াজ বলেছেন, সেখানে এই ভাগাভাগিতে আমরা প্রচণ্ডভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। কারণ সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমাদের যারা ইনি বলেছেন যে যারা পক্ষে আছে মিয়ানমারের, তারা কিন্তু আমাদেরও খুব ঘনিষ্ঠ বন্ধু, এবং আমরা অন্তত আমাদের জন্মলগ্ন থেকে আমরা তাদেরকে আমাদের বন্ধু বলে জানতাম। চীন একটু পরে, কিন্তু ভারত সঙ্গে সঙ্গেই, জাপান ও খুবই তাড়াতাড়ি। এতে কোনো সন্দেহ নেই যে ভারত এবং জাপানকে যদি মিয়ানমার থেকে বিচ্ছিন্ন করা যেত, যেটা ইমতিয়াজ বলছেন, সেটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক কাজের হতো। কারণ সেক্ষেত্রে আসলেই সমস্ত বিশ্বই তখন অন্ততপক্ষে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে, ধরুন নিরাপত্তা পরিষদে তো সবাই কি বললো তাতে কিছু আসে যায় না, যদি একটি ভেটো পাওয়ার যদি শুধু প্রয়োগ করা হয় তাইলেই হয়। কিন্তু মোরাল ফোর্সটা তো আসে আপনার জেনারেল অ্যাসেম্বলিতে। সেখানে দেখা যেত যে যদি আমরা এই দুটো দেশকে বিচ্ছিন্ন করতে পারতাম মিয়ানমারের পক্ষ থেকে, তাহলে প্রায় সার্বিকভাবে কিন্তু জাতিসংঘে একটা চাপ আসতে পারতো চীনের উপরে, যে তোমরা তোমাদের অবস্থান পরিবর্তন করো এবং এই মানুষগুলো যাদের সাফার করছে তাদেরকে তোমরা ফেরত নেওয়ার ব্যবস্থা করো, মিয়ানমারের উপর যথোপযুক্ত চাপ সৃষ্টি করো। কিন্তু এটা একটা খুব বড় যদি বলে আমার কাছে মনে হয়। আমি কোনো অন্তত, যদিও কিছু কিছু ভালো কথা আসছে বন্ধুদের কাছ থেকে, বিশেষ করে আমরা জানি যে গত কয়েকদিনের মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু এই ধরনের কিছু কথা বলেছেন যে জাপানকে সাথে নিয়ে বাংলাদেশ মিয়ানমার মিলিয়ে কিছু একটা করার জন্য, একটু ভেগ, খুব স্পষ্ট না জিনিসটা। আসলে এই নিয়ে করার জন্য যেটা, এটা খুব কঠিন। কারণ মিয়ানমারকে আপনি শুধু ভালো ভালো কথায় তাদেরকে একটু কাছে আনার চেষ্টা করবেন, তাতে কোনো কাজ হবে না। যদি মিয়ানমারের উপরে যথোপযুক্ত চাপ সৃষ্টি করা যায়, যে চাপটা আসলে চীন ছাড়া সম্ভব নয়, এবং এরা কি সেই চাপটা আদৌ দিতে রাজি হবে কিনা সেটাও কিন্তু আমার সন্দেহ আছে, এবং তারা বিচ্ছিন্ন হয়ে আসবে কিনা মিয়ানমার থেকে, আমি এ ব্যাপারে খুবই সন্দিহান। আরেকটি বিষয়, যেটি আপনি প্রথমে উল্লেখ করলেন, যে চীন এবং জাপান এবং ভারত আমাদের অনেক আমাদের ঐতিহাসিকভাবেই তারা বন্ধুত্ব, ভারতের সাথে আমাদের, জাপানের সাথে এবং চীনের সাথে যে অর্থনৈতিক সম্পর্ক যেটি আছে, সেটি মিলিয়ে যে অবস্থানে থাকার কথা, অর্থাৎ এই তিনটি দেশের যে অবস্থান থাকার কথা, সেখানে তো কার্যকর সেভাবে শুধু আশ্বাসই দেখা যাচ্ছে, সেখানেও তারা সামনের দিকে এগোচ্ছে না। এক্স্যাক্টলি এই কথাটাই আমি বলছি, যে আসলে খুব আশাবাদ আমি ব্যক্ত করতে পারছি না যে ভারত জাপান সরে আসবে মিয়ানমারের পেছন থেকে। সেটি কি আমাদের কূটনৈতিক দুর্বলতার একটি জায়গা, নাকি দেখুন একটা জিনিস, বিশ্ব রাজনীতির কোনো প্রভাব? একটা জিনিস আমাদের বুঝতে হবে, যে এখানে ভূ রাজনীতি তো আছে, সাথে তাদের অর্থনৈতিক স্বার্থ, অন্যান্য অনেক কিছু জড়িত আছে। নীতিগতভাবে সবাই অনেক ভালো ভালো কথা বলে, কিন্তু যখন নিজের স্বার্থের প্রশ্ন আসে তখন কিন্তু মানুষের স্বার্থই দেখতে যায়। তারপরে একটা কথা যেটা আমরা বলতে পারি, সেটা হলো যে আমাদেরকে ভারতীয় যেই রাজনৈতিক দল যে ক্ষমতায়, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের দিকেও আমাদের তাকাতে হবে। এবং মিয়ানমারের, আমি একটা কথা মাঝে মাঝে বলি, আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু মিয়ানমার ক্ষেত্রে আমার মনে হয় যেন জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে মিয়ানমারের বামাররা তাদেরকে সমর্থন করেছিল, মনে হয় যেন সেটা তারা ভুলতে পারেনি এখনও। এবং সেখানে তো রোহিঙ্গারা ছিল কিন্তু ব্রিটিশদের পক্ষে সমর্থনের দিক থেকে। এখন কি সেই ইকুয়েশনটা থেকে বের হয়ে আসা উচিত, কিন্তু মনে হচ্ছে যেন তারা সেটা থেকে পুরোপুরি বেরোতে পারছে না। এটা ঠিক যে তাদের অর্থনৈতিক স্বার্থ আছে মিয়ানমারে, কিন্তু সেটা এমন বেশি নয়, অন্তত জাপানের জন্য, যে তারা এরকম একটি খুবই অমানবিক পদক্ষেপ নেবে, যে মিয়ানমারের মতো একটি অপরাধী রেজিমকে তারা প্রায় শর্তহীন সমর্থন দিয়ে যাচ্ছে। এবং আমি সবচেয়ে অবাক হয়েছিলাম যখন দেখলাম যে তারা জাইকা স্পন্সর করছে একটা ইনভেস্টমেন্ট সেমিনার ইন
রাখাইন স্টেট। তারা যদি শুধু অ্যাজ এ হোল মিয়ানমারের জন্য করতো সেটা একটা ধারণা হতো, কিন্তু রাখাইন রাজ্যে ইনভেস্টমেন্টের জন্য তারা একটা সেমিনার করছিল, এটা আমার খুব দৃষ্টিকটু ঠেকেছে আমাদের কাছে। জি, তহিদ হোসেন আপনার কাছে আবার আসবো আমি। মাইনুল আলম, যেটি তহিদ হোসেন বলছিলেন যে বড় কয়েকটি অর্থনৈতিক শক্তি, যেটা বিশেষ করে চীন এবং জাপান, তারা যদি মিয়ানমারের উপর প্রেশার ক্রিয়েট করা যায় বা চাপ প্রয়োগ করা যায়, সেক্ষেত্রে হয়তো রোহিঙ্গা সমস্যার সমাধানে অনেক বেশি অগ্রগতি হতে পারে। সেটি কি জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশ কি আদায় করতে পারবে, বা বাংলাদেশের অবস্থানটা কি হবে জাতিসংঘের কাছে? পরবর্তী আলোচনায় এসছে যে চীন যেভাবে মিয়ানমারকে ব্যাকআপ করছে এবং এর সাথে অর্থনৈতিক শক্তি হিসাবে জাপান এবং ভারতের নাম এসছে, কিন্তু আমরা রাশিয়ার নামও তো বলতে হবে, আমরা রাশিয়ার কথা বলতে হবে, রাশিয়ার ভূমিকা দেখতে হবে। এবং রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একের পর এক একাধিক প্রস্তাবে মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে, এটা আমরা দেখতে হবে। এবং ভ্যাটো P5 মেম্বার রাশিয়া এবং চীন, এই দুটি দেশ, 5টি দেশের মধ্যে এই দুটি দেশ নিরাপত্তা পরিষদের সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে মিয়ানমারের সমর্থক বলাই যায়। এবং তাদের কোনো প্রস্তাব, কোনো ভ্যাটো, যে কোনো ভূমিকা এই রোহিঙ্গাদের ফেরত নেওয়া কিংবা বাংলাদেশের পক্ষে আসেনি, এটা বলতে হবে। এবং আমরা রাশিয়াকেও যুক্ত করা উচিত, এবং রাশিয়ার সাথে আমাদের যে সম্পর্ক, এটা কোনো অংশে কম নয়। আমরা সম্প্রতি বাণিজ্যিক সম্পর্ক বিভিন্নভাবে আমরা উন্নয়ন করিয়েছি, এবং বড় বড় প্রকল্প, বিশেষ করে পারমাণবিক বিদ্যুৎ RPP এটা করেছি, NPP করেছি। আর আপনি যেটা বললেন যে রাশিয়া, এই দেশগুলো কীভাবে জাতিসংঘের মাধ্যমে করা যায়, ব্যাপারটা হচ্ছে যে আপনার জাতিসংঘের 75 বছর, মূল আলোচনা যদি যাই, প্রেক্ষাপট বদলেছে 75 বছরে, কিন্তু মূল কথাটা সবসময় কী আসছে, শ্রদ্ধেয় আলোচকরা আরও বলতে পারবেন। ব্যাপারটা হচ্ছে আমরা জাতিসংঘর যে ভূমিকা এই 75 বছরে কিংবা গত 30 দশকে, 30 বছরে আমি যেটা দেখছি, জাতিসংঘের ভূমিকা কতটুকু ইফেক্টিভ, কতটুকু কার্যকর, ফলদায়ক, সেটা নিয়ে ভাবা দরকার। এটা জাতিসংঘের ভিতর থেকেই আলোচনা এসছে। এবং জাতিসংঘের রিফর্ম, জাতিসংঘ সিস্টেমের যে রিফর্মের কথা আসছে, এটা হলো 75 বছর পর দাঁড়িয়ে আমরা এই জাতিসংঘের ইস্যুতে এইভাবে কথা বলবো। জাতিসংঘের রিফর্মটা কী হবে? 5টি স্থায়ী সদস্য দেশ যারা আজীবন ধরে এই 75 বছর ধরে আছে, এবং 10টি অস্থায়ী সদস্য দেশ কোনো ভোটিং পাওয়ার ছাড়া, এটার উপর রিফর্মের কথা এসছে। এবং এই যে ভ্যাটো সিস্টেমটা পৃথিবীতে কিভাবে যুদ্ধ কিংবা অশান্তি কিংবা বিরোধগুলো কিভাবে জিয়ে রাখার ক্ষেত্রে কার্যকর হচ্ছে, এটা আমরা দেখে আসছি। এই সিস্টেমটা রিফর্ম দরকার। এটা একসময়ে গত 3 থেকে 4 বছর আগে একসময় আলোচনা হয়েছিল, এবং বিশ্ব নেতৃবৃন্দ বলেছিলেন, আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন যে এটাকে এখন আমাদের সামনে নিয়ে আসা উচিত, এবং জাতিসংঘের যে কোনো ভূমিকার ক্ষেত্রে হলে যে রিফর্মের প্রসঙ্গটি চলে আসে, এই 75 ইয়ার্স যেহেতু আপনি শিরোনাম দিয়েছেন, এই কথা বলা দরকার। আর রোহিঙ্গা ইস্যুতে, মিয়ানমার ইস্যুতে কীভাবে জাতিসংঘ কার্যকর ভূমিকা পালন করতে পারে, আমি মনে করি যে জাতিসংঘ সর্বোচ্চ ফোরাম হিসেবে এই ইস্যুটা যেভাবে ডিল করছে গত 3 বছরের পর্যবেক্ষণে, এর চেয়ে বেশি ফলদায়ক কোনো ভূমিকা আমি আশা করতে পারি না। জাতিসংঘ কি এমন কোনো সিদ্ধান্ত নেবে, ভূমিকা নেবে, রোহিঙ্গারা চলে যাবে নিজ দেশে, মিয়ানমার ফিরিয়ে নেবে? সেটা না, সেটা জাতিসংঘ করতে পারে না। সেটাই হওয়া উচিত ছিল না, যে সেটাই প্রাসঙ্গিক ছিল, সেটাই প্রত্যাশিত ছিল। আমরা বারবার বলে আসছি জাতিসংঘের কিংবা বড় বড় দেশগুলোর, পশ্চিমা দেশগুলোর ভূমিকা, সহায়ক ভূমিকা, জনমত সবই আছে, কিন্তু অ্যাকশন দরকার, অ্যাকশন ওরিয়েন্টেড রোল দরকার। সেটা জাতিসংঘ থেকে মনে করেন, অন্যান্য বড় বড় ফোরাম থেকে, বৈশ্বিক ফোরাম থেকে মনে করেন। অ্যাকশনটা কী হবে? জাতিসংঘে একটা ঐকমত্য সৃষ্টি হতে হবে নিরাপত্তা পরিষদে, যেটা আমাদের প্রস্তাব, বাংলাদেশের প্রস্তাব প্রধানমন্ত্রী দিয়েছেন। ওখানে একটা সেফ জোন তৈরি করে রোহিঙ্গাদের নিয়ে যাওয়া এবং প্রত্যাবাসনটা দ্রুত শেষ করা। মিয়ানমারের যে ভূমিকাটা, মিয়ানমারের যে দায়িত্বশীলতা, দায়িত্ব নির্ধারণের কথা ব্যাপার আছে, জবাবদিহিতার ব্যাপার আছে, এগুলো নিশ্চিত করা। ICJ অন্তর্বর্তী যে সিদ্ধান্ত দিয়েছে সেটাকে কার্যকর করা, আরও অন্যান্য লিগ্যাল মেকানিজমগুলো তৈরি করা। এবং জাতিসংঘই পারে, প্রত্যাশিত যদিও এ পর্যন্ত কোনো ভূমিকা নাই, জাতিসংঘই পারে এ ধরনের একটা অ্যাকশন ওরিয়েন্টেড সিদ্ধান্ত দরকার, যেটা প্রয়োজনে স্যাংশন এনে দেবে, প্রয়োজনে একটা সুনির্দিষ্ট টাইমলাইন দিয়ে যেটা একটা সমাধানের পথ দেখাবে। কারণ কফি আনান কমিশন যে রিপোর্টটা দিয়েছে, সেটা সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে ফলদায়ক, খুব পজিটিভ একটা রিপোর্ট দিয়েছে। এই রিপোর্টটা বাস্তবায়ন করতে পারে এবং জাতিসংঘ এটা গ্রহণ করতে পারে। জাতিসংঘের যেহেতু সাবেক মহাসচিব
এটা জাতিসংঘ নিতে পারে। অনেক এরকম মেকানিজম এবং সিদ্ধান্ত আছে, কিন্তু জাতিসংঘ করবে না, কারণ জি। নিরাপত্তা পরিষদের যারা ঘরে স্থায়ী সদস্য তাদের আলাদা আলাদা তাদের মধ্যে স্বার্থ আছে। স্বার্থ আছে এবং সদ্য জনাব তৌহিদ সাহেব বলেছেন যে অবশ্যই বাণিজ্যিক স্বার্থ, অর্থনৈতিক স্বার্থগুলো ডমিনেট করে যে কোনো কূটনৈতিক পদক্ষেপ, রাজনৈতিক পদক্ষেপগুলো নেওয়ার ক্ষেত্রে। এক্ষেত্রে তাই হচ্ছে। এখন আমরা কতটুকু করতে পারবো সামনের দিনগুলোতে, কারণ রোহিঙ্গারা ফিরে যাবে এটা সুদূর পরা হতো। আমরা কখনো ভাবতে পারছি না যে এই সময়ের মধ্যে যাবে, এতদিন পর যাবে, এত বছর পরে যাবে। অলরেডি 3 বছর ইতিমধ্যে চলে গেছে। আরো আগে যারা এসেছে তাদেরও তো অনেক তাদেরও দিন। ব্যাপার। সব মিলিয়ে এটা একটা আমাদের বহন করতে হচ্ছে আর্থসামাজিক সংকট। আমরা নানান বিভিন্ন উপসর্গ দেখা দিচ্ছে, সামাজিক উপসর্গ দেখা দিচ্ছে। এরা সন্ত্রাসে জড়িয়ে পড়ছে, এরা চোরা কারবারিতে করছে, স্মাগলিং করছে, এরা সামাজিক অপরাধগুলোকে উস্কে দিচ্ছে এবং এরা স্থানীয়ভাবে এমন কিছু কর্মকাণ্ড করছে আমাদের সামাজিক স্থিতি নষ্ট হচ্ছে। আমরা কি করছি? আমরা ভাষান্তরে নিতে চাই ওদেরকে। আমরা 1.5 লক্ষের মতো রোহিঙ্গা সদস্যকে ভাষান্তরে দিতে পারি। ওদের প্রতিনিধিরা দেখে এসছে, ঘুরে এসছে, তখন বলল যে এটা ভালো কাজ, ভালো পদক্ষেপ, ভালো জায়গায় যাওয়া যায়, কিন্তু ফিরে গিয়ে হলো না। এখানে একটা নানান ইস্যু এবং ভিসার সাইকেল জড়িত আছে বলে আমি মনে করি। জি, মাইনুল আলম, একটা বিরতি নিয়ে আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। বিরতির পরে আমরা অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ স্যার আপনার কাছে যেতে চাই। আপনি শুনতে পাচ্ছেন স্যার? স্যার, আমরা জাতিসংঘের 75 বছর এবং প্রত্যাশা প্রাপ্তি নিয়ে আলোচনা করছিলাম। আমরা একটু বড় পরিসরে আপনার কাছে জানতে চাই যে এই 75 বছরে জাতিসংঘের আসলে অর্জন করার মতো বা উল্লেখ করার মতো কী আছে? পাশাপাশি এখন ফিলিস্তিন, ইরান, মধ্যপ্রাচ্য বা রাখাইন যে সমস্যাগুলো তৈরি হয়েছে, সেখানে আসলে জাতিসংঘ আর কী করতে পারে বা তার কার্যকারিতা করতে পারে কিনা? যদি বৃহৎ শক্তি তার ভূ রাজনীতিতে জড়িয়ে পড়ে, তাহলে জাতিসংঘের কী করার আছে? একটা জিনিস আমার মনে হয় স্পষ্ট বলা দরকার, সেটা হলো জাতিসংঘের রিফর্মস সম্ভব না। কারণ জাতিসংঘের রিফর্মস মানে নতুন জিওপলিটিক্সে স্বীকৃতি দেওয়া, সেটা কোনোভাবেই সম্ভব না। এটা বোঝা যাচ্ছে কতগুলো ঘটনায় বোঝা যাচ্ছে। কারণ রিফর্মস হলে এতদিন রিফর্মস হতোই, সেটা রিফর্ম সম্ভব না। যেটা হবে সেটা হলো প্যারালাল একটা জাতিসংঘ তৈরি হবে, এবং প্যারালাল জাতিসংঘ অলরেডি শুরু হয়ে গেছে। আমরা যদি WHO দেখি, সেটা একটা গুড এক্সাম্পল। যেভাবে আমেরিকা বার হয়ে এসেছে, অনেকে হয়তো ভাবছে যে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যদি না আসে তাহলে হয়তো আবার ফিরে আসবে, সেটা দেখার বিষয়। জো বাইডেনের এখনো আমরা পরিষ্কার না, কিন্তু আমি ধরে নিচ্ছি যে ফিরে আসবে। কিন্তু এটাও সত্য যে ডোনাল্ড ট্রাম্প ইজ নট অ্যান এক্সেপশন। আমেরিকার রাজনীতিতে সে একটা এক্সেপশন, অ্যাবনর্মাল না। একাধিক ডোনাল্ড ট্রাম্প আসবে এবং সেটাই স্বাভাবিক। একটা ডিক্লাইনিং পাওয়ারের এছাড়া উপায় নেই। মনে রাখতে হবে, যে কোনো এক পাওয়ার থেকে আর এক পাওয়ার হিস্টোরিক্যালি, আমি যদি সিভিলাইজেশনালি দেখি, বিরাট ইতিহাস দেখি, কখনো পিসফুল হয়নি। এবারই একটা সম্ভব আছে পিসফুল হওয়ার। এর একটা বড় কারণ হলো বিশ্বায়ন, যেটাকে আমরা গ্লোবালাইজেশন বলি, যেখানে একটা উইন উইন সিচুয়েশনে সবার যাওয়ার সম্ভব। সো WHO আমরা দেখছি যে অলরেডি একটা প্যারালাল WHO শুরু হয়ে গেছে যারা WHO এর মধ্যে নেই। ঠিক একইভাবে আমরা দেখেছি ওয়ান বেল্ট BRI যেটা বলছি, আবার এশিয়া প্যাসিফিক অ্যালায়েন্স, সেখানেও কিন্তু দুটো তৈরি হয়ে গেছে, দুই ধরনের। যদিও বাংলাদেশ, আমরা যেহেতু আমাদের ফরেন পলিসি প্রিন্সিপাল হলো ফ্রেন্ডশিপ টুয়ার্ডস অল, ম্যালাইস টুয়ার্ডস নান, যার জন্য আমরা সবার সাথেই আছি। কিন্তু এই ধরনের বাংলাদেশ, খুব কম রাষ্ট্রই কিন্তু ওরকম আছে যারা মানে রীতিমতো গ্রোথ উইদাউট এনমিটি করতে পেরেছে। এটা একটা এক্সেপশন আমি মনে করি। তো সেই অর্থে রিফর্মস কোনোভাবেই সম্ভব না, ওটা আমাদের মেনে নিতে হবে। কারণ UK কখনো ছাড়বে না। এখন সেই UK তো কোনো পপুলেশনই না। মানে আমি যদি বাংলাদেশ হ্যাজ মোর রাইট টু বিকাম এ সিকিউরিটি কাউন্সিল মেম্বার দেন UK আর যে আছে। আমরা তো পৃথিবীর 8ম দেশ। আমি যদি পপুলেশন হিসেবে দেখি, কোন মাত্রা দেয়া হবে? সো ওই যে পলিটিক্সে
করা হয়েছিল তার কতগুলো কারণ ছিল, সেটা এখন কোনোভাবেই সেটা নতুন যারা তারাও মানবে না, যেভাবে করা হোক না কেন। কেউ যদি মনে করে যে শুধু ভারত দক্ষিণ এশিয়া হবে, সেটা দক্ষিণ এশিয়ার একাধিক রাষ্ট্র মানবে না, যার জন্য রিফর্মস ইজ নট পসিবল, এটা মেনে নিতে হবে। তাহলে উপায়টা কি? এখন সেই জায়গায় আমার মনে হয় আমাদের চিন্তা ভাবনা, ব্রেইনস্টর্মিং করা দরকার, যে যদি প্যারালাল হয় তাহলে আমরা কি ধরনের পৃথিবীতে আমরা যাচ্ছি। আমার ডেফিনেট কোনো আনসার নেই, কিন্তু যদি আমি একটু সিরিয়াসলি যদি কতগুলো এলিমেন্ট যদি আমি দেখি, তাহলে বোঝা যাচ্ছে যে পৃথিবী একাধিক ধরনের কি বলা হয় কাঠামো তৈরি করার জন্য তারা চেষ্টা করছে, এবং ওটাই হবে এক ধরনের কমপ্লেক্স একটা রিলেশনশিপে আমরা যাব। আগের যে একেবারে হয় পিরামিড মার্কা, যে একটা দেশ উপরে থাকবে বাকি সব নিচে, সুপার পাওয়ার দুটো থাকবে, সেরকম অবস্থা কিন্তু নেই। পুরো পৃথিবী কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে অন্য ধরনের কাঠামোর মধ্যে চলে গেছে। প্যান্ডেমিকটা আরো পরিষ্কার করে দিয়েছে। কেন আমি বলছি যে প্যান্ডেমিক যেখানে ভিয়েতনাম এত ভালো করেছে, অথচ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড একাধিক দেশ তাদের এত কি বলা হয় বিশাল রিসোর্সেস থাকার পরেও কিন্তু দেখা যাচ্ছে যে বড় আকারে সেখানে একটা ধস নেমেছে এবং এখনো সামাল দিতে পারছে না। সেটাই একটা এক্সাম্পল যে আমাদের যেই কাঠামোর মধ্যে আমরা ছিলাম সেই কাঠামো কিন্তু আর চলছে না বা চলার উপায় নেই। তো ওই জায়গায় নতুনত্ব কি আসছে, গুটি গুটি কিছু আসছে, যেটা আমি বললাম WHO ইজ এ গুড এক্সাম্পল, কিন্তু আরো আসবে এটা আমি মনে করি। তো সেই জায়গায় আমি মনে করি না যে ৭৫ বছর পরে এখন ওই জাতিসংঘকে রিফর্মস, আমি সিকিউরিটি কাউন্সিল মেম্বার বাড়াবো ইত্যাদি, এটা এটা এইভাবে আমি অ্যাটলিস্ট মানে আইআর ছাত্র হিসাবে বলছি যে সেই ধরনের পৃথিবী কিন্তু আমরা দেখছি না। আমি মনে করি যে আরো ইন্টারেস্টিং, আরো মাল্টি লেয়ার্ড, মাল্টি কমপ্লেক্স এক ধরনের কাঠামো থাকবে যেখানে একাধিক জাতিসংঘ সম্ভব। জি, ডক্টর ইমতিয়াজ আহমেদ স্যার, আপনার কাছে আবার আসবো আমি, আমাদের সঙ্গেই থাকবেন। মোহাম্মদ তৌহিদ হোসেন, যেটি ইমতিয়াজ হোসেন স্যার বললেন যে রিফর্ম সম্ভব না জাতিসংঘের, কিন্তু জাতিসংঘে যদি ভবিষ্যতে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে হয় বিশ্বশান্তি রক্ষায়, সেক্ষেত্রে তো তাকে নতুন কৌশল নিতেই হবে, তা নাহলে তো তার কার্যকারিতা ওইভাবে দেখা দেবে না। ধন্যবাদ। দেখুন, আমি যেটা বলছিলাম যে ইমতিয়াজের সাথে কথা বলার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে হি ব্রিংস আপ অ্যাবসলিউটলি নিউ আইডিয়াস। যে উনি যেটা বললেন যে একাধিক জাতিসংঘ হতে পারে, এটা একটা চমৎকার আইডিয়া হতে পারে। যদিও ঠিক ওই WHO একটা আলাদা জাতিসংঘের মতো হয়ে গেছে এটা বলা কঠিন। আমেরিকা গেছে, কিন্তু তারপরেও তো লিমিটেশনসগুলি অনেকগুলিই রয়ে গেছে, তারপরে তার ফিনান্সিয়াল লিমিটেশনসও আছে। চীন হয়তো তার খানিকটা পূরণ করতে পারবে, কিন্তু পুরোটা করতে পারবেই এমন নিশ্চয়তা নেই। মাল্টিপোলার ওয়ার্ল্ড, এটা নিয়ে বেশ অনেকদিন যাবৎ কথাবার্তা হচ্ছে, হয়তো আমরা সেদিকেই যাচ্ছি আলটিমেটলি। কিন্তু এই ভিটো সিস্টেম যতদিন থাকতেছে ততদিন কিন্তু একটা ইন্টারন্যাশনাল সিস্টেমকে দিয়ে কাজ করানো কঠিন হয়ে যাচ্ছে যদি আপনি এর বাইরে কোনো কিছু না যান। এর বাইরে একটা ক্ষমতার কাঠামো দাঁড়াবে খুব তাড়াতাড়ি সেরকম আমার মনে হচ্ছে না। হয়তো একটা স্ট্রাকচার হয়তো দাঁড়াবে, কিন্তু ঠিক এই 5 জন মুরব্বী সহ যে একটা ক্ষমতা কাঠামো, সেটা চট করে রিপ্লেস হবে এরকম সম্ভাবনা বেশ কম। আমাদের শুরু কিন্তু ছিল জাতিসংঘের 75 বছর নিয়ে প্রত্যাশা প্রাপ্তি। আমরা একটু সরে গেছি, কারণ যেমন আমরা ইমতিয়াজ অবশ্য অনেকখানি আবার ফেরত নিয়ে আসছেন আমাদের ওইদিকে। সম্পূর্ণ একমত যে রিফর্ম সম্ভব না, কারণ খুব স্পষ্ট কয়েকটা দেশ নিয়ে কথাবার্তা হচ্ছিল। দেখুন, বাংলাদেশকে এই সিকিউরিটি কাউন্সিলের মেম্বার করার কথা কিন্তু কেউ উচ্চারণ করে নাই কোনোদিন, বা পাকিস্তানকে, এমনকি ইন্দোনেশিয়ার কথা ওঠে নেই। দেখুন, ইন্দোনেশিয়া কিন্তু 4র্থ বৃহত্তম দেশ পৃথিবীর, এবং মোটামুটি এক ধরনের একটা আঞ্চলিক প্রভাবও তার আছে। কথা উঠেছে কার? জাপান, ভারত, জার্মানি। ইউরোপে অলরেডি 2টো ভেটো পাওয়ার দেশ আছে যারা বৈশ্বিক বিচারে যথেষ্টই ছোট বলতে হবে। তাদের এমনকি তাদের অর্থনীতি এখন অন্য অনেকের পেছনে পড়ে গেছে। তারপরেও তাদেরকে নিয়ে কথা হচ্ছে। ব্রাজিলের কথা উঠেছিল, সাউথ আফ্রিকার কথা উঠেছিল যে আফ্রিকা থেকে একটা কিছু লাগবে। দেখুন, প্রত্যেকটার অপোনেন্ট আছে। সাউথ আফ্রিকাকে দিতে গেলে নাইজেরিয়া রাজি হবে না, নাইজেরিয়া শক্তভাবে সেটাকে অপোজ করবে। এমনকি ব্রাজিলকে দিতে গেলে আর্জেন্টিনা রাজি হবে না। অলরেডি তারা এটা পরিষ্কার করেছে যে যদি ব্রাজিলকে দিতে হয় তাহলে তাদেরকেও নিতে হবে। একইভাবে ভারতকে কোনোদিনই, অন্তত অদূর ভবিষ্যতে, চীন রাজি হবে না ভারতকে ভেটো পাওয়ার সহ দিতে।
একবার মাঝখানে একটা কথা উঠেছিল যে মাঝামাঝি কিছু একটা, যে পার্মানেন্ট মেম্বার্স বাট উইদাউট ভিটো পাওয়ার্স। এটা একটা আইডিয়া হতে পারে। অনর্থক তো সেক্ষেত্রে ভারতকে, আর এত বড় ভারতকে কয়দিন পর পর নির্বাচনে দাঁড়াতে হবে না, কারণ যদিও তারা বিনা প্রতিদ্বন্দ্বিতাই আসে সবসময় যখন দাঁড়ায়। এটা হতে পারতো। আমি তো মনে করি যে সেরকম সিচুয়েশন যদি হয় তাহলে বাংলাদেশ পর্যন্ত একটা উইদাউট ভিটো পাওয়ার পার্মানেন্ট মেম্বার হতে পারে। ইটস 8th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। যদি আপনি 15 জন বা 15টা বা 20টা দেশ রাখেন তাহলে বাংলাদেশ সেটার মধ্যে আসতেই পারে সহজেই, এবং আমি মনে করি সেটা খুব লজিক্যালও হয়। এবং এই গণতন্ত্রায়নের কথা উঠেছিল যে গণতন্ত্রায়ন কি জাপানকে নাও, জার্মানিকে নাও আর ইন্ডিয়াকে নাও, তাহলে গণতন্ত্রায়ন হয়ে গেল। তখন কিন্তু আর বাকিদের কথা ওঠে নেই। গণতন্ত্রায়ন করতে গেলে তো আপনি তাহলে সব পৃথিবীর সবচেয়ে বড় 10টা দেশ নেন, তাহলে তো সেই গ্রুপটা রিপ্রেজেন্ট করে পৃথিবীর পপুলেশনের একটা বড় অংশকে, যেটা এখনও করছে না ভারত বাইরে থাকার কারণে, ইন্দোনেশিয়া বাইরে থাকার কারণে। এনিওয়ে, এগুলি সবই থিওরিটিক্যাল ডিসকাশন। তবে এটা সম্পূর্ণ একমত আমি যে আসলে রিফর্ম হবে না, কারণ রিফর্ম উনি যে কারণ দেখিয়েছেন একদম সঠিক কথা, যে একজনকে কিছু দিতে গেলে আরেকজন আপত্তি করবে এবং প্রত্যেকেরই বিরোধী আছে মুখে। যেমন জাপান নিয়ে আমরা সবাই বলি, আমরা সমর্থনও করি জাপান হোক স্থায়ী সদস্য। চীন কি চাইবে সেটা? এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর এরপরে যদি আপনি 75 বছরের প্রত্যাশা প্রাপ্তি ধরেন, প্রত্যাশাটা কী ছিল? যে বিশ্বযুদ্ধের ভয়াবহতার ভিতর দিয়ে এসে তারা ঠিক করলো যে এইভাবে একটা প্রতিষ্ঠান দ্বারা যেটা যুদ্ধ থেকে রক্ষা করবে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে পরিমাণ বোমা ব্যবহৃত হয়েছে, আমি একটা ফিগার পেয়েছিলাম, সম্ভবত শুধু ভিয়েতনামে ওই পরিমাণ বোমা ব্যবহৃত হয়েছে বা তার থেকে বেশি। তাহলে কোথায় গেল সেটা? যুদ্ধ কিন্তু থামে নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই আমরা কোরিয়ার যুদ্ধ দেখলাম, অত্যন্ত ভয়ঙ্কর বৃহৎ যুদ্ধ ছিল সেটা। দীর্ঘদিন ধরে যুদ্ধ হতে থাকলো ভিয়েতনামে, সেটা কিন্তু জাতিসংঘের নীতির মাধ্যমে কিন্তু সেটা সমাধান হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র সেখান থেকে পরাজিত হয়ে বিদায় নিয়েছে। দেখুন, একইভাবে কোরিয়ান যুদ্ধ কিন্তু কথার মাধ্যমে শুধু হয়নি, আসলে এক ধরনের স্টেলমেট দাঁড়িয়েছে, তখন বলছে ঠিক আছে, আচ্ছা এখানেই দাঁড়াও, এভাবে শেষ হয়েছে। আপনার এই 70 বছর যাবৎ সমস্যা চলছে বা 60 বছর যাবৎ সমস্যা চলছে ফিলিস্তিনে, এই সমস্যার সমাধান করতে পেরেছে জাতিসংঘ? পারেনি। সমস্যা সমাধান কেন হয়নি? কারণ এখানে কোনো পক্ষ পরাজিত হয়নি সম্পূর্ণভাবে। আরবরা পরাজয় স্বীকার করে নেয়নি, আর ইসরায়েলিরা তো জয়ী হয়ে গেছে আমেরিকার সহায়তা নিয়ে। কাজেই জাতিসংঘর যেই প্রত্যাশা ছিল যে তারা ছোটোখাটো অনেক কিছু করেছে, তারা ধরুন এই পোলিও বিরোধী যেই ব্যবস্থা সেটা ডব্লিউএইচওর মাধ্যমে হয়েছে, এই ধরনের। কিন্তু সত্যিকার অর্থে যে যুদ্ধ সে জিনিসটাকে সম্পূর্ণ বাতিল করে দিয়ে শান্তির মাধ্যমে করা, মধ্যপ্রাচ্যে যে অশান্তি তৈরি হয়েছে সেটি কেন 3টা যুদ্ধ হয়েছে ওখানে, কি জাতিসংঘ কি সেটা বন্ধ করতে পেরেছে? পারেনি। এবং জাতিসংঘ ভবিষ্যতেও কোনো একটা যুদ্ধ শুরু হলে সেটা বন্ধ করতে পারবে এমন কোনো নিশ্চয়তা নেই। এমনকি আপনার জাতিসংঘ যথেষ্ট অ্যাক্টিভ ছিল হচ্ছে বলকানে, কিন্তু বলকানেও শেষ পর্যন্ত কিন্তু মার্কিন বম্বিংয়ের কারণে যখন সার্বিয়াকে পশ্চাদাপসরণ করতে হলো তখনই কিন্তু সমাধান হয়েছে, তার আগে হয়নি, জাতিসংঘের কথাবার্তায় হয়নি। ন্যাটো বাহিনীর হস্তক্ষেপে এটি হচ্ছে। যে মোহাম্মদ তৌহিদ হোসেন, আপনাকে সাবার আসবো আমি। মাইনুল আলম যেটি বললেন, তৌহিদ হোসেন বেশ কিছু উদাহরণ টেনে বললেন যে আসলে জাতিসংঘের মাধ্যমে এগুলো কিছুই হয়নি। বিরোধ শক্তি না চাইলে জাতিসংঘ চাইলেও সেটি হয় না। সেই অবস্থার কি পরিবর্তন হবে? না, সেটা তো পরিবর্তন হয়নি। আমি আমার পূর্ববর্তী বক্তব্যে বলেছিলাম যে জাতিসংঘের গ্রহণযোগ্যতা, প্রাসঙ্গিকতা যতই থাকুক না কিন্তু তার কার্যকারিতা এবং ফল বিশ্ববাসী পাচ্ছে না। কারণ হচ্ছে একের পর এক যুদ্ধ, একটা দ্বন্দ্ব, বিরোধপূর্ণ একটা বিশ্ব ব্যবস্থা এখন তৈরি হয়ে গেছে। এই ওয়ার্ল্ড, দিস ইজ ফুল অফ কনফ্লিক্ট অফ সিচুয়েশন। এখন ফুল কনফ্লিক্ট, বিরোধপূর্ণ পরিস্থিতিতে আমরা যাচ্ছি। এবং বিভিন্ন স্থানে দেখবেন মধ্যপ্রাচ্য ইস্যু কিংবা আফগান ইস্যু কিংবা সেই আফ্রিকান ইস্যু নিয়ে জাতিসংঘে আলোচনা হচ্ছে, কাজ হচ্ছে, কিন্তু কোনো সমাধান আসছে না। আবার কোনো কোনো ক্ষেত্রে রেজলিউশন হলেও সেটার বাস্তবায়ন হচ্ছে না। কারণ এটা একটা নখ দাঁত বিহীন একটি বাঘ, যেখানে কাগজে বাঘ বলতে পারেন, যার কোনো রেশ বিশ্ববাসী কিংবা জনগণ পাচ্ছে না, দেশগুলো পাচ্ছে না। জাতিসংঘ হচ্ছে যে একটা ইউনিক এখানে ছোট্ট বাহামা, ছোট্ট দেশ থেকে শুরু করে বড় বড় দেশ আছে, এখন বোধহয় 200+ নাম্বার অফ স্টেটস। কিন্তু সবার যখন সেম ভয়েস যখন জাতিসংঘে আসবে এবং একটা আলোচনা হবে, সিদ্ধান্ত বেরিয়ে আসবে এবং কার্যকারিতা থাকবে, তখন হবে জাতিসংঘের একটা রোল, অ্যাক্টিভ রোল, রিলেভেন্স কিংবা জাতিসংঘের উপস্থিতির একটা প্রমাণ পাওয়া যাবে।
আর শ্রদ্ধেয় অধ্যাপক ইমতিয়াজ সাহেব যেটা বললেন যে WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা, হ্যাঁ আমেরিকা বেরিয়ে গেছে, আমেরিকা অর্থায়ন উইথড্র করেছে, এটা ঠিক, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে ম্যান্ডেট গ্লোবালি, যে ম্যান্ডেট, সেটা তো এখনও প্রাসঙ্গিক রয়ে গেছে। এটা একটা স্পেশালাইজড, একটা সেক্টরাল একটা ডিপার্টমেন্ট কিংবা ওই হিসেবে কাজ করছে। এরকম ইউনিসেফও, এরকম অনেক সংস্থা আছে জাতিসংঘের যে আমব্রেলা যে সংস্থাগুলো আছে। ইউনিসেফ একটা ইউনিক অর্গানাইজেশন, WHO আছে, FAO আছে, খাদ্য কৃষির ক্ষেত্রে আছে, আরেকটা আছে IAEA, ভিয়েনা বেস, যেটা, হ্যাঁ, এরাও কাজ করছে। কিন্তু সবগুলো প্রতিষ্ঠান যখন কাজ করুক বা না করুক, কিন্তু মেইন পলিটিক্যাল অ্যাপেক্স বডি হচ্ছে UN। জেনারেল অ্যাসেম্বলি বিভিন্ন কমিটি পর্যায়ে আছে এবং এর উপরে আছে নিরাপত্তা পরিষদ। ওখান থেকেই এটার মূল যে পলিসি বডি কিংবা যেখানে হয়, সেটাই তো এখন ভেটো পাওয়ার কথা যেটা আছে, আমি রিফর্মের কথা বলছি কিংবা বিভিন্ন সময় বসছি, এটা সম্ভব না, বাস্তবতা সম্ভব না। হলে হয়ে যেত, কিন্তু ব্যাপারটা অপ্রাসঙ্গিকও না, অবশ্যই প্রাসঙ্গিক। কারণ এরা কোনো ডেলিভারি দিতে পারছে না, এরা কোনো দেশকে, কোনো অঞ্চলকে, কোনো জাতিকে এরা কোনো সুষ্ঠু সমাধান দিতে পারছে না। এবং এই যে শান্তি, প্রগতি কিংবা বৈষম্যহীন, বিরোধপূর্ণ একটা বিশ্ব প্রতিষ্ঠার যে ম্যান্ডেট এই জাতিসংঘের প্রতি, কারণ যার জন্মই হয়েছিল একটা বিশ্বযুদ্ধর মধ্য দিয়ে, ওয়ার্ল্ড ওয়ার II, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন এই প্রতিষ্ঠানটা হলো, তখন এর কাজ থাকবে, এর ভূমিকা থাকবে। ব্যাপারটা হয়ে গেছে তেমনই, কিন্তু এখন আর সেটা নেই। কিন্তু সেটা তা সত্ত্বেও জাতিসংঘ তো আছে, সেখানে অধিবেশন হচ্ছে, জেনারেল অ্যাসেম্বলি হচ্ছে, বিভিন্ন লেভেলে গ্লোবাল গ্যাদারিং হচ্ছে। এটা হচ্ছে একটা মিলন মেলা কিংবা একটা গ্যাদারিং হচ্ছে। এবার ভার্চুয়াল হচ্ছে প্যান্ডেমিকের কারণে, কিন্তু গতবার পর্যন্ত তো তাই হয়েছে। হ্যাঁ, ব্যাপারটা ভবিষ্যতে প্যান্ডেমিক না থাকলে এভাবেই কাজ করে যাবে। কিন্তু জাতিসংঘের ভূমিকা, আপনি যেটা বলেন প্রত্যাশা প্রাপ্তি, এটা কিন্তু বিরাট ক্যানভাসে আলোচনার দাবি রাখে। মাইনুল আলম, আমরা আর একটা বিরতি নেব। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জাতিসংঘের আমরা অনেক বিষয়গুলো নিয়েই কথা বললাম, বিশেষ করে বিভিন্ন অঞ্চলে বিশেষ পরাশক্তি যদি সেখানে হস্তক্ষেপ করে, সেক্ষেত্রে জাতিসংঘ অনেক সময় নিষ্ক্রিয় থাকে। কিন্তু জাতিসংঘ তাদের সামাজিক কিছু দায়িত্ব পালন করে, বিশেষ করে এই করোনা মহামারীর সময় তারা স্যার কী করতে পারে। বিশেষ মাননীয় প্রধানমন্ত্রী যেটি ভাষণে উল্লেখ করেছেন যে করোনা ভ্যাকসিন সময় মতো যেন সব দেশ পায়, তার একটা ব্যবস্থা কি তারা করতে পারে কিনা, বা তাদের সেই পদক্ষেপে অন্য দেশগুলো সাড়া দেবে কিনা, বা নাকি করোনা অর্থনীতি নিজেদের আয়ত্তে নেওয়ার জন্য বিশ্ব শক্তিগুলো পরস্পর দ্বন্দ্বে থাকবে, যাতে তাদের ভ্যাকসিন তারা বিক্রি করতে পারে যারা যারা ভ্যাকসিন তৈরি করেছে। আপনি কি মনে করেন? এটা একটু WHO নিয়ে যেহেতু আলোচনা হয়েছে, শুধু যে আমেরিকা বার হয়ে গেছে তা না, এমনকি রাশিয়া কিন্তু বলতে গেলে প্র্যাকটিক্যালি সে কিন্তু WHOর কোনো কথা শুনছে না। সে যেই ভ্যাকসিন চালু করে দিয়েছে, একেবারে WHO কে কি বলা হয়, নাকের সামনে থেকে দেখিয়ে সে ভ্যাকসিন চালু করে দিয়েছে এবং WHOর জন্য ওয়েট করেনি। যার জন্য দুটো গ্রেট পাওয়ার বলতে গেলে রাশিয়াও নেই আর আমেরিকা তো বাড়ি হয়ে গেল। এমনকি আমি আর একটু অ্যাড করে নিই, যখন প্যান্ডেমিক শুরু হওয়ার আগে থেকে, জানুয়ারি মাস থেকে যখন বারবার WHO সাবধান করে দিচ্ছে, ভারতও সেই কথা শুনেনি। ভারত কিন্তু একেবারে মার্চে এসে কি বলা হয়, নড়ে চড়ে উঠেছে। জানুয়ারি ফেব্রুয়ারি দুটো মাস বারবার, শুধু চীন কিন্তু না, WHO বলছিল এবং রিয়েল টাইম ডেটাও দিচ্ছিল, কিন্তু ভারতও শুনেনি। কেন? ভারতও তখন ডোনাল্ড ট্রাম্পের খপ্পরে পড়েছিল বলে। তো আমার কথা হচ্ছে যে, আমি ওই জন্য বলছিলাম যে প্যারালাল যেই কথাগুলো বলা হচ্ছে যে হেলথের কারণে, এটা এমনিতেই হতো, এটা না হওয়ার কোনো কারণ নেই। কারণ আমি যদি বাংলাদেশের কথাটা বলি, আমি অনেকেই হয়তো ভুলে গেছে যে এই প্যান্ডেমিকের সময়ও যখন PPE যেই ড্রেসটা দরকার, সেটা কিন্তু বাংলাদেশ আমেরিকাকে পাঠিয়েছে। সেই জায়গায় কিন্তু আমরা পৌঁছে গেছি। আমি যেটা বলতে চাচ্ছি যে কতগুলো কাঠামো এমনভাবে নতুন কাঠামো এসেছে, এটা কেউ চিন্তাই করতে পারেনি। যেসব বাংলাদেশিরা আছেন আমেরিকায়, তারা রীতিমতো আমার মনে হয়
খেয়ে গিয়েছিলেন যে বাংলাদেশ থেকে পিপিই যাচ্ছে আমেরিকায়, কারণ তাদের ছিল মূলত আমেরিকান ড্রিম। যেই আমেরিকান ড্রিমে কি বলা হয় সবকিছু আমেরিকায় দেখাবে, সেই জায়গায় কিন্তু আমরা নেই। তো যার জন্য আমার মনে হয় যতটুক বেঁচে আছে, একটা তো যে কোনো বড় একটা জিনিস যদি আস্তে আস্তে কি বলা হয় ক্ষয়ে যায়, ওটা সময় লাগে। জাতিসংঘের বিরাট একটা ব্যুরোক্রেসি তৈরি হয়েছে, স্বাভাবিকভাবে ব্যুরোক্রেসি এবং যথেষ্ট এফিশিয়েন্ট ব্যুরোক্রেসি, যদিও একেবারে পশ্চিম দেশের মানুষের সংখ্যা বেশি, মানে আমরা যদিও বিশাল একটা দেশ, কিন্তু কজন বা বাংলাদেশি আছে যে ওখানে কি বলা হয় কাজ করছে, তারা হয়তো বলবে যে সেই ধরনের এফিশিয়েন্ট বাংলাদেশি নেই। যারা রিক্রুটমেন্ট পলিসিতে আছেন জাতিসংঘে কখনো যদি থাকেন, তারা বুঝতে পারবেন যে সেখানে বড় ধরনের একটা রেসিজম আছে, সবসময় ছিল, না হওয়ার কোনো কারণ নেই। আমি যখন পয়সা দেওয়া শুরু করব, তখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমারও সংখ্যা বাড়ছে, ইকোনমিক রেসিজম যেটাকে বলা হয়। তো সেই অর্থে আমি মনে করি যে যতটুক বেঁচে আছে, এটা না বেঁচে থাকার ওইটাই হলো কারণ যে বিরাট একটা ইনস্টিটিউশন তৈরি হয়েছিল। আর একটা জিনিস মনে রাখতে হবে যে কতগুলো কর্মকাণ্ড বিভিন্ন রাষ্ট্র কিন্তু এমনিতেই করছিল। যার জন্য আমি উদাহরণ দিলাম এশিয়া প্যাসিফিক অ্যালায়েন্স বা কি বলা হয় ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ, এই ধরনের। কিন্তু আমি যদি হেলথে দেখি, আমি যদি এগ্রিকালচারে দেখি, আমি যদি এডুকেশনে দেখি, এগুলো কিন্তু একেবারে পুরো পৃথিবী নিয়ে একসাথে কাজ হচ্ছে তা কিন্তু না। সেটা এমনিতেই হতো, মানুষের মধ্যে তো ওই ইন্টারাকশনটা আছে, ওই কমিউনিকেশনের যে ক্যাপাবিলিটি সেটা তৈরি হয়েছে। যার জন্য আমি বলছি যে একাধিক জাতিসংঘ হবে এবং সবগুলোই যে রীতিমতো মারামারি করবে তা না। আমি মনে করি তহিদ ভাই ভালো করে বলেছেন, মাইনুল সাহেবও একই কথা বলেছেন যে জাতিসংঘ, আমি যদি যুদ্ধগুলো দেখি, যেহেতু ইউরোপে যুদ্ধ হয়নি বলে আমরা মনে করছি যে সামাল দিয়েছে, কিন্তু আমি যদি ভিয়েতনাম যুদ্ধ বলি থামাতে পারেনি, আমি যদি রোয়ান্ডা বলি 1971-এর যে জেনোসাইড হয়েছে সেটাও সে থামাতে পারেনি, প্যালেস্তাইন তো তহিদ ভাই ভালো করে বললেন, 911-এর যে ব্যাপার, আফগানিস্তানের যে ইরাককে ধ্বংস করে দিল পুরো চোখের সামনে, সেখানেও জাতিসংঘ কিছু করতে পারলো না। কাশ্মীর এখনো সমস্যা হয়ে থাকলো। এইগুলো যেহেতু ইউরোপে নেই, মনে রাখতে হবে ইউরোপে যতটুক হয়েছে, ইস্টার্ন ইউরোপ যদি আবার দেখি তাহলে আরও মার খেয়েছে, সার্বিয়ার ওখানেও কিছু করতে পারি। ওয়েস্টার্ন ইউরোপ, ইউএস, এই জায়গায় যেহেতু যুদ্ধটা হয়নি, তাতে আমরা মানসিকতা হয়তো মনে করছি যে জাতিসংঘ বেশ সাকসেসফুল ইত্যাদি, কিন্তু এটা মূলত এক ধরনের এমপ্লয়মেন্ট এজেন্ডা ছিল। তার একটা বড় কাঠামো, কোনো সন্দেহ নেই, ওয়ার্ল্ড ব্যাংক, তার একটা বড় কাঠামো তৈরি হয়েছে। আমরা হেলথে দেখেছি, আমরা কি বলা এডুকেশনে দেখেছি, ইউনেস্কো, এইগুলো যে আমি দেখি, এইগুলোই আমি বলছি যে একাধিক কাঠামো তৈরি হবে এবং সেই পৃথিবীতেই আমরা যাচ্ছি। যার জন্য আমি খুব একটা চিন্তিত না যে আগামী বিশ্ব আরো ভয়ানক বিশ্ব, বরং আরো আমি মনে করি যেহেতু এতগুলো যুদ্ধ থামাতে পারেনি, সেই অর্থে আমি মনে করি যে যেই কাঠামোর মধ্যে আমরা যাচ্ছি সেটা আমি মনে করি যে আরো পজিটিভ হবে, বিশেষ করে এই শান্তির কর্মকাণ্ডে। এবং সেখানে আমি মনে করি যে বাংলাদেশ বড় একটা ভূমিকা রাখতে পারবে অ্যাজ 8th লার্জেস্ট কান্ট্রি। এবং শুধু তাই না, বাংলাদেশের যদি আমি অর্থনৈতিক যেই কি বলা হয় গ্রোথ ট্র্যাজেক্টরিতে যেভাবে আমরা যাচ্ছি, সেই গ্রোথ ট্র্যাজেক্টরি যদি আমি ধরে রাখি এবং ওটাকে যদি আমি বাড়াতে পারি আরো 1-2% উইদিন 10 years, বাংলাদেশ ইজ গোয়িং টু বি আরো বড় একটা ইম্পর্টেন্ট, কারণ তার তো 8th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সে যদি ঘুমিয়েও থাকে, সে বিরাটভাবে কি বলা হয় পুরো বিশ্ব চিন্তিত হবে যে সে ঘুমাচ্ছে কেন। তো ওই জায়গায় আমি এখনো আশাবাদী যে নতুন কাঠামো কিন্তু ভয়ের জায়গায় আমি বলছি না, বরং নতুন কাঠামোয় কিন্তু আসলে আরো পজিটিভ রেজাল্ট আসবে। অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। মোহাম্মদ তৌহিদ হোসেন, যেটি ইমতিয়াজ স্যার বললেন যে আশাবাদের কথা জানালেন, আসলে কি করোনা পরবর্তী বিশ্বে বা করোনা নিয়ন্ত্রণের, করোনা ভ্যাকসিন বিতরণে যাই বলি আমরা, করোনার পর যে রাজনীতি, যে অর্থনীতি যেটি আছে, সেটি কি সুষ্ঠু ব্যবস্থাপনায় জাতিসংঘের ভূমিকা কার্যকর থাকবে? জাতিসংঘ তো এক ধরনের চেষ্টা অবশ্যই করবে, এক ধরনের চেষ্টা অবশ্যই করবে যে যাতে
কিছু তো এছাড়াও কিছু ইনিশিয়েটিভও আছে আপনার কোভ্যাক্স এবং অন্যান্যগুলি, যারা সব দেশেই যাতে এটা যায় সেই ব্যবস্থা করার জন্য। এখানে আমাদেরকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যাই কিছু বলি না কেন, মানুষ এখনও এত উদারনৈতিক, এত মানবিক হয়ে যায় নাই যে নিজের স্বার্থ বাদ দিয়ে অন্যের স্বার্থ দেখবে। এটা এখনও আমরা সেই পর্যায়ে পৌঁছিনি। কাজে যেটা হবে সেটা অনেকটা এরকম যে একটা হিসাব আমি দেখেছি যে যদি 2 ডোজ করে টিকা দিতে হয়, যেটা সম্ভবত লাগবে কমপক্ষে 2 ডোজ করে টিকা দিতে গেলে সমস্ত পৃথিবীর জন্য যদি মানুষের জন্য টিকার ব্যবস্থা করতে হয়, যা ক্যাপাসিটি আছে এবং সামনে দেখা যাচ্ছে যে ক্যাপাসিটি যেটুকু বাড়বে, তাতে করে 2024 সনের শেষ নাগাদ অ্যাডিকুয়েট পরিমাণ টিকা তৈরি হবে। এখন আমি এটা আশা করতে ভালো লাগবে আমার, কিন্তু যেহেতু আমি বাস্তববাদী, কাজে আমি মনে করি না যে 2021 সনে যা টিকা পৃথিবীতে তৈরি হবে তার ঠিক প্রপোর্শনেটলি পপুলেশনের প্রপোর্শন অনুযায়ী আমার দেশে পৌঁছবে, আমি এটা মনে করি না। কিছু ইনিশিয়েটিভ আছে, যেমন যে যারা ফ্রন্টলাইন ওয়ার্কার, তাদের জন্য 1.5% অফ পপুলেশনের সংখ্যা ধরে এক ধরনের একটা ডিস্ট্রিবিউশনের সিস্টেমে যাচ্ছে, সেটাতে ডোনাররাও আছে, ইনক্লুডিং আপনার ওই যে বিল গেটসের ফাউন্ডেশন, তারা সবাই মিলে এটা করছে যে অন্ততপক্ষে যারা স্বাস্থ্যসেবা দিচ্ছে সরাসরি রোগীদের সংস্পর্শে আসছে তাদেরকে যেন টিকা দেওয়া যায়, এবং এটা তারা ধরেছে যে প্রত্যেক দেশের জনসংখ্যার 1.5%। আমার বিশ্বাস এ ধরনের কিছু ঘটবে, এটাও কম কথা নয়। এটাও যদি আসে, আমাদের অন্তত আমাদের ডাক্তাররা যদি মানে নিরাপদ থাকেন, আমাদের জন্য বিরাট ব্যাপার, কারণ ডাক্তারদের একটা বিরাট সংখ্যক মারা যাচ্ছে। ইন্টারেস্টিংলি ব্যাংকারদের একটা ভালো সংখ্যক কিন্তু মারা যাচ্ছে, অথবা অন্ততপক্ষে আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে হয়তো অত না, কিন্তু আক্রান্ত হচ্ছে। তাদেরকে সুস্থ রাখার প্রয়োজন হলো যে অন্যান্য সার্ভিসগুলি ডেলিভারি করার জন্য, ইনক্লুডিং স্বাস্থ্যসেবা ডেলিভারি করার জন্য। তো এটুকু হয়তো হবে, কিন্তু আমি মনে করি না যে একেবারে মানে আপনার সমভাবে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। এটা অবশ্যই যারা তৈরি করবে এবং যাদের সামর্থ্য বেশি, যারা এই টাকা ঢালছে এই গবেষণার পেছনে, তারাই সেটার বেনিফিটটা প্রথমে নেবে, পাশাপাশি আংশিক হয়তো অন্যদের কাছে যাবে। এভাবেই ডিস্ট্রিবিউশনটা হবে। হয়তো এটুকুও হতো না যদি জাতিসংঘ এবং অন্যান্য প্রতিষ্ঠান এই কথাবার্তাগুলি যদি না হতো। এই যে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে সমস্ত পৃথিবীর সবাই যেন পায় সে ব্যবস্থা সময় মতো পায়, যেটি উনি এটা বলেছেন। এই ধরনের কথা অনেকেই বলছেন, নেতারা বলছেন বলেই অন্তত কিছু হলেও ডিস্ট্রিবিউশন আসবে বলে আমার বিশ্বাস। না হলে যদি কেউ কিছু না বলতো, তাহলে আমাদের 2024-এর জন্য বসে থাকতে হতো। ডক্টর ইমতিয়াজ আহমেদ যেটি আরেকটি উল্লেখ করেছেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা, যে সেখানে জানেন যে চীনের তৈরি একটি ভ্যাকসিনকে তারা জরুরি ভিত্তিতে, জরুরি মনে করলে সেটি ব্যবহার করতে পারবে, এই ধরনের একটি অনুমতি বা বলি যেটা, সেটা তো নীতি গ্রহণ করেছে। এটা আসলে আমি ঠিক বুঝতে পারছি না যে কেন ডব্লিউএইচওটা দিতে গেল, কারণ ডব্লিউএইচওকে মার্কিনরা কিন্তু ইতিমধ্যেই চীনের প্রতি পক্ষপাত দেখাচ্ছে বলে অভিযুক্ত করেছে। এটা কিন্তু তাদের হাতে একটা অস্ত্র তুলে দিল ডব্লিউএইচও আরও, কারণ ডব্লিউএইচও না বললেও তারা জরুরি ভিত্তিতে, রাশিয়ানরা করছে অলরেডি, ডব্লিউএইচও তো কোনো কথা সেখানে নেই, চীনারা নিজে থেকে করতো। আমার মনে হয় সেটাই ভালো ছিল, ডব্লিউএইচওর এই পার্টিসান পজিশন না নেওয়াই বোধহয় ভালো ছিল এই সংস্থাটির জন্য। কারণ টিকার এ পর্যন্ত পরিস্থিতিটা এখন অন্যান্য সময়ের মতো না, এ পর্যন্ত কিন্তু নীতিমালা ছিল যে সম্পূর্ণ সব ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষ করার পরে নিশ্চিন্ত যে এটা সেফ এবং ইফেক্টিভ, তারপরেই টিকা ব্যবহার করা হবে। এটা কিন্তু নীতিমালা ছিল এতদিন, যে কারণে এক একটা টিকা বের হতে কিন্তু সর্বনিম্ন 4 বছর লাগতো এবং সর্বোচ্চ 14-15 বছর পর্যন্ত লেগেছে। তো এবার পরিস্থিতি অন্যরকম, আসলেই সময় অনেক কম, মানে তাড়াহুড়া দরকার, কারণ ভয়ঙ্করভাবে ছড়াচ্ছে এই জিনিসটা। তারপরেও আমি মনে করি যে ডব্লিউএইচও একেবারেই আমার এটা, আমি তো স্বাস্থ্য বিশেষজ্ঞ নই, আমার অভিমত হচ্ছে যে ডব্লিউএইচও এটা বোধহয় না করলেই ভালো করতো, নিজে থেকে করতো, সেটা ঠিক ছিল। মোহাম্মদ তৌহিদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যোগ দেওয়ার জন্য। মাইনুল আলম, যেটি আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়ে কথা বলছিলেন তৌহিদ হোসেন, যে আসলেই কি তারা তাদের নীতিতে অটল না থাকার কারণে কি বড় দুটি শক্তি, বিশেষ করে ডক্টর ইমতিয়াজ আহমেদ যেটি বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া, যেটি অনেকটা ডব্লিউএইচও আমি থেকে আগের দূরে কথায় আছে। যাচ্ছি যে জাতিসংঘকে সবাই বড় বড় শক্তি কিংবা P5 মেম্বার স্থায়ী সদস্যরা যেভাবে অবজ্ঞা করছে, যেভাবে একটা নিজের ইগো কিংবা স্বার্থকেই প্রাধান্য দিচ্ছে, জাতির কিংবা এই প্রতিষ্ঠান কিংবা এই বিশ্বে প্রাধান্য দিচ্ছে না, সেটাই রেশ, তার প্রভাবই ডাব্লিউএইচওতে পড়ছে। ডাব্লিউএইচও তো একটা স্পেশালাইজড, জাতিসংঘ যেখানে
কিছু করতে পারছে না, এবং স্বাস্থ্যের জন্য যে কাজ করার কথা, স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য এই যে মহামারী দূর করা, হোল হেলথ অ্যাফেয়ার্স, WHO কাজ করার কথা, তারাও পারছে না। এখন WHO একটা চ্যালেঞ্জের মুখে আছে এই প্যান্ডেমিক আসার পর গত 8-9 মাস ধরে। সেটা হচ্ছে কিভাবে এই মহামারী কিংবা এগুলো দূর করবে কিংবা এটা করবে। WHO গবেষণা বলেন, বার্তা দেওয়া কিংবা প্রতিদিন মানুষকে জানান দিচ্ছে এবং সদস্য দেশগুলোকে বলছে। আমি আজকে এই ভোরবেলায় আমি পড়ছিলাম যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের জাতিসংঘে ভাষণ, এবং উনি খুব আমাকে একটু ভালো লাগছে, আমি একটা লাইন একটু পড়ে শোনাতে চাই। উনি বলেছেন যে ওয়ার্ল্ড মাস্ট ইউনাইট টু ওভারকাম দিস প্যান্ডেমিক সিচুয়েশন, টু ডিফিট কোভিড অ্যান্ড প্রিভেন্ট দি ফিউচার প্যান্ডেমিক্স। এটা বরিস জনসন বলেছে। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে এই যে টিকা যাতে সবার কাছে সহজলভ্য হয়, সবার কাছে পৌঁছে। মাননীয় প্রধানমন্ত্রীও গুরুত্ব আরোপ করেছেন জাতিসংঘের ভূমিকা যেন বিশেষ করে করোনাকালীন সময় আরো ভালো। সবাই বলছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তো আগে একটা সলিউশন আসতে হবে। সলিউশন মিন্স অক্সফোর্ডের যে পরীক্ষা নিরীক্ষা চলছে, থার্ড ট্রায়াল চলছে, বন্ধ হয়ে গেল একজনের একটু ক্ষতির নেগেটিভ প্রতিক্রিয়া হওয়ার পর। রাশিয়া করে যাচ্ছে, কিন্তু রাশিয়া যেটা করছে যদি WHO অনুমোদন না দেয় সেটা কি আবার গ্লোবাল গ্রহণযোগ্যতা পাবে না। একমাত্র গ্লোবাল অথরিটি হচ্ছে WHO। চায়নাটাও ওইভাবে আগাচ্ছে, কিন্তু এখনও ইয়েট টু কাম, এবং অন্যান্য দেশগুলো যেটাই করছে। সুতরাং কোনটা আগে আসবে, কোনটা পরীক্ষিত হবে যে হ্যাঁ এই ভ্যাকসিনটা কার্যকর এবং এটা ফলদায়ক। এটা এখন পর্যন্ত আমার ব্যক্তিগত ধারণা কিংবা বিভিন্নজন বলছে, বিভিন্ন স্টাডিতেও বলছে, অক্সফোর্ডের ইনিশিয়েটিভটাই মোটামুটি একটা সময় সাপেক্ষ হলেও এটা আশা করা যায় যে এটা প্রুভেন একটা প্রমাণিত একটা কার্যকর হবে। সেটা যদি হয় তাহলে সেটার ইকুয়াল ডিস্ট্রিবিউশন, উৎপাদন, বাজারজাতকরণের ব্যাপার আছে, ওখানে অর্থায়ন করছে বিল গেটস ফাউন্ডেশন। এবং সেটা যদি হয় সেটা অঞ্চলভিত্তিক যে পরীক্ষা নিরীক্ষাগুলো চলছে, ভারতে তৃতীয় ট্রায়াল চলছে, তৃতীয় পর্যায়ে চলছে, সেটা আবার যদি উৎপাদনের ব্যাপার হয়, বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান বেসরকারি উদ্যোগে সেটা যৌথ উৎপাদনে কাজে হাত দিবে এবং বাজারজাত করবে। তো এই উদ্যোগগুলো একটি বাস্তব পর্যায়ে এবং কার্যকর পর্যায়ে আসতে আরও কয়েক মাস সময় লাগবে। কেউ কেউ বলেন যে এবছর 2020 সালে নাও হতে পারে, কিন্তু ব্যাপারটা যে একটা ভ্যাকসিন দরকার এই প্যান্ডেমিক মোকাবেলায় এবং এটা প্রতিরোধে প্রিভেন্ট করতে দরকার। এবং ফিউচার প্যান্ডেমিকগুলো কী হবে, হয়েছে কি বড় বড় রাষ্ট্রগুলো যুদ্ধ বিগ্রহ অস্ত্র শস্ত্রে এত টাকা ব্যয় করেছে যে জনস্বাস্থ্য কিংবা এই মহামারী মোকাবেলার জন্য ওদের নজর ছিল না। সত্যি এটা এখন ভাবনা হচ্ছে এবং সবাই এটা বুঝছে যে গবেষণা এবং মহামারীর প্রতিষেধক তৈরি করার জন্য কি করেছে, জনস্বাস্থ্য নিশ্চিত করতে কি করেছে সেটা, এবং টোটাল রাষ্ট্রীয় বিনিয়োগের যে কোনো দেশের ক্ষেত্রে বড় দেশ যুদ্ধবাজ রাষ্ট্রগুলোর কথা বলা যায়, রাষ্ট্রীয় বিনিয়োগের এবং যে বাজেটের বরাদ্দ কতটুকু দেওয়া হয়েছে এখন এটা নতুন করে ভাবতে হবে। অস্ত্র কেনা কিংবা ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে দিয়ে অস্ত্র কেনালো, ভারতকে দিয়ে অস্ত্র কেনালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সামরিক ব্যয় আপনি কতটুকু বাড়াবেন, যুদ্ধের জন্য প্রস্তুতি নেবেন, প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করবেন, সেটা কতটুকু পর্যন্ত প্রয়োজন, এটা সকল রাষ্ট্রের ক্ষেত্রে প্রয়োজন, কিন্তু আপনি জনস্বাস্থ্যের দিকে আপনি কতটুকু করবেন না। এবং জনস্বাস্থ্যের পর আসে শিক্ষা, অনেক মৌলিক চাহিদাগুলোর কথা আসছে, সেটা ভাবতে হবে এই দেশগুলোকে। এই প্যান্ডেমিকের কারণে 10 লক্ষ প্রায় মারা গেছে, 9 লক্ষ সামথিং এই গত 6 মাসে, এবং গতকালের প্রেডিকশন হচ্ছে 20 লক্ষ লোক মারা যাবে, আশঙ্কা দ্বিগুণ হবে সেটা। হ্যাঁ 20 লক্ষ মারা যাবে। সুতরাং এটা ভাবতে হবে। সুতরাং এটা ফিউচার যে প্ল্যানিং এবং ফিউচার, আমি বরিস জনসনের কথাটা আমাকে খুব ভালো লেগেছে, আমি পড়ছিলাম পুরো বিস্তারিত বিবরণটা, উনি একথা বলেছেন এবং এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, অন্যান্য নেতারাও বলেছেন, যদিও এখানে রাজনৈতিক এবং এক দেশ আরেক দেশের বিরুদ্ধে কথা বলেছে, এই ব্যাপারগুলো বেশি হয়েছে, কিন্তু কোভিড সিচুয়েশনটাকে ওভারকাম করা এখন বড় চ্যালেঞ্জ এবং এই ফিউচার প্যান্ডেমিককে মোকাবেলা করাটাই বড় চ্যালেঞ্জ। আমাদের হাতে সময় কম, মাইনুল আলম, আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য। অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ এবং মোহাম্মদ তৌহিদ হোসেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শককে জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।